গুন্ডা, আমি নাম করে বলছি, দিলীপ ঘোষ গুন্ডা, আমি নাম করে বলছি, অমিত শাহ বহিরাগত, আমি নাম করে বলছি, বিজেপির দিল্লির নেতারা বহিরাগত। তোমার বুকের পাটা থাকলে, ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করো, আমাকে জেলে ঢুকিয়ে দেখাও কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি। আর তোলাবাজ ভাইপো এসব বলতে হবে না, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না। যদি প্রমাণ করতে পারো যে বাংলার নামে এতটুকু কলঙ্ক আমার কোনো কার্যকলাপের জন্য লেগেছে, ফাঁসির মঞ্চ করবে, আমি মৃত্যুবরণ করব। যদি প্রমাণ করতে পারো যে বাংলার নামে এতটুকু কলঙ্ক আমার কোনো কার্যকলাপের জন্য লেগেছে, ফাঁসির মঞ্চ করবে, আমি মৃত্যুবরণ করব। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। ভাইপো ব্যানার্জি, লুচ্চা ভাইপো, কয়লা ভাইপো, তোলাবাজ ভাইপো, অনেকে অনেক কিছু বলেন। তো ভাইপো ব্যানার্জি কি বলছেন? বলছেন যে যদি তার গায়ে সামান্য কলঙ্ক থাকে তাহলে ফাঁসির মঞ্চ তৈরি করবে, আমি মৃত্যুবরণ করব। এই ধরনের কথা অনেক শুনেছেন সম্ভবত। এই এক্স্যাক্ট এই ডায়লগটা এটা আপনারা আগে খুব কম শুনেছেন। ওই যে সিজিও কমপ্লেক্সে যখন জেরার পরে বেরিয়ে এলো, একাধিকবার বলেছে যদি দুর্নীতি প্রমাণ করতে পারো ফাঁসির মঞ্চ রেডি করবে, আমি চলে যাব, গলায় ফাঁসি লাগিয়ে নেবো। দেখুন আমাদের থাম্বনেলটা একটু প্রতীকীভাবে তৈরি করেছি। ভাইপো বাবু মাথায় হেলমেট পরে ওই যে সোনারপুর গিয়েছিল, সেই ডিম ছোড়া সেই ছবিটা নিয়েছি। তাতে একটা ফাঁসির দড়ি গলায় ঝুলছে, তার যে জেহাদি পিসি সে হাত জোড় করে কান্নাকাটি করছে। দেখুন এই প্রসঙ্গে আসবো, তার গায়ে কলঙ্ক আছে নাকি গোটাটাই কালো বলবো, কিন্তু তার আগে তো তোলামূল চোরামূলের আর একটা বড় সর্বনাশ হতে চলেছে। মানে ভাইপো বাবু বা ভাইপো ব্যানার্জি বা লুচ্চা ভাইপো, কয়লা ভাইপো বা তোলাবাজ ভাইপো আর তাদের জেহাদি পিসি, তাদের হাত থেকে তাদের সিম্বলটা ফাইনালি চলে যাচ্ছে। মানে যে এই যে দুটো 20 ফুলের মতো আছে না ছবিটা, ওইটা চলে যাচ্ছে। আর যে হাজার হাজার কোটি টাকার ফান্ড রয়েছে, তহবিল রয়েছে, রক্ত চুষে ইনকাম করেছে, যেগুলো ওই তোলা সেন বলেছিল না যে 25 ভাগ রেখে দেবে, 75 ভাগ পাঠিয়ে দেবে পার্টির কাছে, যত তোলা তুলবে একটা অডিট করবে, সেগুলো তো জানেন আপনারা। তো কেন চলে যাচ্ছে ফাইনালি? আগামী কালকে 12টার সময় সিইসি মানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং গোটা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তৃণমূল, যেটা ঋতমূল বলে আপনারা যেটাকে জানেন, যেটা ভাগ হয়ে গেছে, 4-5টা ভাগ হয়ে গেছে, তার মধ্যে ঋতমূল একটা, তাদের কাছে 65 জন বিধায়কের একটা তালিকা রয়েছে। সেই যেটা জমা দিয়ে বিরোধী দলের তকমাটা পেয়েছে ঋতব্রত ব্যানার্জি। তো তারা মোট 10 জন, মানে ঋতব্রত আছেন এবং তার সঙ্গে আরো 9 জন, তারা ইতিমধ্যে যখন এই এপিসোডটা আমরা তৈরি করছি দিল্লিতে পৌঁছে গেছেন, নয়া দিল্লিতে পৌঁছে গেছেন। আগামী কালকে মানে লক্ষ্মীবারে, বৃহস্পতিবারে দুপুর 12টার সময় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তাদের বৈঠক রয়েছে। এবং ইতিমধ্যে তারা মেল করে জানিয়েছিলেন যে আমাদের কাছে 65 জন এমএলএ রয়েছে, তাদের ভোট শতাংশ এত। কেন এইটা জানাতে হয়েছে? তার কারণ তারা দাবি করেছেন যে তাদেরকে সিম্বলটা দেওয়া হোক, তাদেরকে এই তহবিলের দায়িত্বটা দেওয়া হোক, এবং এই চোরামূল বা তোলামূলের যে অংশটা হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে কালীঘাট থেকে চলে, কালীঘাট তৃণমূল বলছেন অনেকে, অনেকে চরকুমূল বলছেন, তো সেগুলো থাকবে না তাদের হাতে। এবারে নিয়মটা কি? যে কোনো আঞ্চলিক দলের ক্ষেত্রে 1968 সালের একটা আইন রয়েছে আঞ্চলিক দলগুলোর জন্য, শুধুমাত্র আঞ্চলিক দলগুলোর জন্য যে আইনটা নির্বাচন কমিশনে রয়েছে 1968 সালের সেই আইন মোতাবেক বিধানসভা ভোটে, মানে নির্দিষ্ট রাজ্যে, আঞ্চলিক দল মানে কি একটা রাজ্যের দল, তো সেই রাজ্যে বিধানসভা ভোটে, মানে ধরুন 2026-এ যে ভোটটা হয়ে গেল, যেটার ফল প্রকাশ হয়েছিল 4 মে, তো সেই ভোটে মোট ভোটের 6% ভোট পেতে হবে। তো 6% ভোট মানে মোট ভোট পড়েছে 6,30,00,000, তার মধ্যে 6% করলে 37 লক্ষ ভোট দরকার। 37 লক্ষ ভোট কিন্তু ঋতমূলের লোকেরাই পেয়েছে, মানে তার চেয়ে অনেক বেশি পেয়েছে। ঋতমূলে যদি 65 জন চলে আসে তাহলে কিন্তু 37 লক্ষের চেয়ে অনেক বেশি ভোট পেয়ে গেছে। আরেকটা আঞ্চলিক দলের ক্ষেত্রে সিম্বল দেওয়া বা তাদেরকে দায়িত্ব দেওয়ার আরেকটা প্রবিধান রয়েছে, সেটা হচ্ছে মোট আসনের 3% আসন পেতে হবে। অর্থাৎ যদি 294টা আমাদের রাজ্যের এই মুহূর্তে আসন যদি 300টা গোল গোল করে ধরা হয়, তাহলে 9টা আসন পেতে হবে। 9টা আসন কিন্তু কালীঘাট বা চরকুরাও পেয়েছে, আবার ঋতব্রতের দলটা অনেক বেশি পেয়েছে। ফলে এই পয়েন্টে কোনো বিচার হবে না, বিচার হবে ওই যেটা বললাম মোট ভোটের, মানে 6,30,00,000 মধ্যে 37 লক্ষ ভোট
যেটা ঋতব্রতরা দেখাবে। এবং এরপরে কি হবে, এরপরে চরকুদের তরফে বা কালীঘাটের তরফে বা জিহাদিদের তরফে বা লুচ্চাদের তরফে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এইসব হবে। কিন্তু এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, তার কারণ মহারাষ্ট্রে এই কাণ্ডটা হয়েছিল। মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে ভার্সাস একনাথ শিন্ডের লড়াই হয়েছিল এবং নির্বাচন কমিশন কিন্তু একনাথ শিন্ডেকেই তীরধনুক অর্থাৎ শিবসেনা দলের মালিক বলে ঘোষণা করে দিয়েছিল, তাদের প্রতীক দিয়ে দিয়েছিল। এবং যতদিন না পর্যন্ত ফয়সলা হয় ততদিন পর্যন্ত কেউই কিন্তু প্রতীক পাবে না, যেভাবে একনাথ শিন্ডে এবং উদ্ধব ঠাকরের ক্ষেত্রে হয়েছিল। অর্থাৎ মহারাষ্ট্র মডেলটা পশ্চিমবঙ্গে হতে চলেছে এবং এটা সময়ের অপেক্ষা। এবার দেখুন, আমরা যেটা বলছিলাম যে এই যে ফাঁসি পড়বে, ফাঁসি মানে ভাইপো কি বললো, ভাইপো বাবু বা ভাইপো ব্যানার্জি বা ভাইপো দা বা লুচ্চা ভাইপো, কয়লা ভাইপো বা তোলামূল ভাইপো কি বললো? সে বলেছে, একাধিকবার বলেছে, যদি আমার গায়ে কলঙ্কের কোনো দাগ থাকে, যদি কোনো দুর্নীতির প্রমাণ কেউ করতে পারে, তাহলে কাউকে কিচ্ছু করতে হবে না, ফাঁসির মঞ্চ তৈরি করলে আমি ফাঁসির মঞ্চে উঠে যাব, আমি বলিদান দিয়ে দেবো। বিরাট বড় বিপ্লবী, কত বড় চোর, কত বড় ডাকাত জানেন? দুর্নীতি টুর্নীতি অত্যন্ত ছোট ছোট কথা। এই যে আমার আপনার বাড়ির আত্মীয়, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়ির যে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েদের চাকরি চুরি হয়েছিল, চাকরি চুরি, শিক্ষকতার চাকরি চুরি হয়েছিল, সেখানে তো এইবারে যারা মাঝখানে মিডলম্যান, অন্যতম মিডলম্যান তাপস মণ্ডল বলে একজন ব্যক্তি, তিনি তো পরিষ্কার বলে দিয়েছেন যে কোটি কোটি টাকা তোলা হতো, সেইটা চলে যেত কালীঘাটের কাকুর মাধ্যমে ভাইপোর কাছে, একদম ক্যামাক স্ট্রিটের মালিকের কাছে চলে যেত। নাম করে বলেছে, তাপস মণ্ডল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেই যেত। চার্জশিটেও নাম রয়েছে, প্রাথমিকে যে দুর্নীতিতে তদন্ত করেছিল সিবিআই, সেখানে চার্জশিটেও কিন্তু এর নাম রয়েছে, ভাইপোর নাম রয়েছে, অভিষেক ব্যানার্জির নাম রয়েছে। দেখুন, বিপদের শেষ নেই। গতকালকে তো বিধাননগর কোর্টে যেটা ওই ডিজে মন্তব্যে যেটা কেস হয়েছিল, সেই কেসে তার ভয়েসের স্যাম্পল দেওয়ার কথা, তো ভাইপো যায়নি, সে চলে গিয়েছিল হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট পরিষ্কার করে বলেছে, না 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 না, তোমাকে স্যাম্পল দিতেই হবে। যেটা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 8 তারিখে 8ই জুলাই বুধবার সকাল 10টায় বিধাননগর এসিজেএম আদালতে এই ভাইপোকে যেতে হবে, তার ঘাড় যাবে, যেতেই হবে, হাইকোর্ট বলে দিয়েছে। এবং দেখুন, এই যে বলছি না যে কলঙ্ক টলঙ্ক, এগুলো ছোট ছোট কথা, যেটা সেবাশ্রয় 2 সেগুলো নিয়ে যা যা হয়েছিল, বিরাট বিরাট মিডিয়ার প্রচার, মিডিয়ার একদম পেজ ওয়ানে সমস্ত, শুধুমাত্র স্পন্সরশিপ নয়, বিজ্ঞাপন নয়, খবর হতো টিভিতে, ঘন্টার পর ঘন্টা দেখানো হতো। নন্দীগ্রামে ওই কেলেঙ্কারিটা করা হয়েছিল। তো ভাইপোর এই সেবাশ্রয়ে কি হতো, অভিজিৎ দাস ববি তিনি আজকে সকালে দুপুর 12টার সময় গিয়ে বিষ্ণুপুর থানায় গিয়ে কমপ্লেন করেছেন এবং সেটা এফআইআর হিসেবে ট্রিট করার জন্য আবেদন করেছেন। এর আগেও বেশ কিছু মাটি চুরি, অন্যান্য চুরি নিয়ে কমপ্লেন করেছিলেন। আজকে তিনি সেবাশ্রয় নিয়ে কমপ্লেন করেছেন এবং সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন যে এই সেবাশ্রয়ের নামে যে নষ্টামিটা হতো, সাধারণ মানুষের ওপরে যেভাবে রাহাজানি করা হতো, টর্চার করা হতো, যেভাবে তাদের উপরে জালিয়াতি করা হতো। কোন জালিয়াতি করা হতো? ডাক্তারের নাম করে হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, আয়ুষ বা হাতুড়ে ডাক্তার বা ডাক্তারি পড়ছে এমন কোনো ছাত্রছাত্রী, তাদেরকে জোর করে তুলে নিয়ে যাওয়া হতো। নিয়ে গিয়ে তারা তো আর রেজিস্ট্রেশন নেই, তারা ওষুধ দিতে পারে না, তারা প্রেসক্রিপশন লিখতে পারে না, কিন্তু সেবাশ্রয়ের নামে একটা কাগজ ছাপিয়ে তাদেরকে ওষুধ দেওয়া হতো। আর যে ওষুধগুলো দেওয়া হতো সেগুলো সব জাল ওষুধ, সেগুলো সব নষ্ট ওষুধ। এই যে বর্জ্য বলা হয় এটাকে, বায়োমেডিক্যালের যে বর্জ্য, কিছুদিন আগে বিভিন্ন জায়গায় পড়ে থাকতে দেখা গেছে, মানে এইভাবে নষ্ট করা যায় না। এটা একটা বড় কেলেঙ্কারি। ভাইপোর কপালে কত বড় দুঃখ, কত বড় কষ্ট, কত বড় বেদনা, সেইটা জানানোর জন্যই কিন্তু আজকের এই এপিসোডটা তৈরি করছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর বেশি ভালো লাগলে একটু হাইপ করে দেবেন। যারা প্রথমবার দেখছেন, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে কি দাঁড়ালো? প্রাথমিকে নিয়োগ কেলেঙ্কারিতে ভাইপো ফেঁসেই আছে অলরেডি, সেবাশ্রয়ে নতুন করে ফাঁসছে, ডিজে ওই যে 4 তারিখে ডিজে বাজবে, তাকে ভয়েসের স্যাম্পল দিতেই হবে। কবে দিতে হবে? 8ই জুলাই দিতে হবে। এবং এর সঙ্গে আবার সেই কালীঘাটের কাকু, সেই নিয়োগ দুর্নীতি, বিভিন্ন রকমের দুর্নীতির চক্করে যখন সেই ফোনের কলগুলোকে মেলানো হবে, তখন এই যে অভিষেক ব্যানার্জি বা ভাইপো ব্যানার্জি, সে যাবে ফেঁসে। বুঝতে পাচ্ছেন
কি কি হলো ভাবতে পারছেন? ভয়েসের স্যাম্পল টেস্ট দেওয়ার পরে শুধুমাত্র ডিজে নয়, অন্যান্য মামলাতেও কিন্তু পুলিশ বা সিআইডি, সিবিআই, ইডি সবাই এটাকে ট্যাগ করে দেবে। এই কারণে ভাইপো বারবার বলছিল না, হ্যাঁ আমি তো বলেছি হ্যাঁ 4 তারিখে ডিজে বাজানোর কথা বলেছি, আমি তাহলে দেবো কেন? আমি যখন বলছি না, ওইভাবে হয় না ভাইপো, ওইভাবে হয় না, আমি করেছি বললে হয় না। পুলিশের বা আইনের নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং সেই নিয়মটা মেনেই কিন্তু কোর্টকে জানাতে হয় যে ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ, সেই ব্যক্তির সঙ্গে আমরা কথা বলেছিলাম, এই তার ভয়েস এবং এই তার হুমকি, এই তার ফোন কল, সব কিছু মেলানো হবে। সব কিছু মিলিয়ে দেখার পরে কোর্টে যখন এভিডেন্স জমা দেওয়া হবে, কোর্ট ওই মুখের কথাই বিশ্বাস করে না। কোর্ট যখন এভিডেন্স পাবে তখন কিন্তু হবে। দেখুন, বড় গাছ কাটতে হলে ডালপালাগুলোকে ছাঁটতে হয়। ডালপালাগুলোকে ছাঁটার কাজ কিন্তু চলছে, থেমে নেই। রাজ্যের পুলিশ প্রশাসন কেউ থেমে নেই। এই তো শোনা যাচ্ছে মহুয়া মৈত্র গিয়েছিল নদিয়ায়, সেখানেও তাকে বড় বড় হুমকি দিয়েছিল, সেখানেও পচা ডিম ছুটছে, সেখানেও চোর চোর স্লোগান চলছে। ওদিকে আপনার রিসরায় যে কাউন্সিলর সে অ্যারেস্ট হয়ে গেছে, তার যে বউ প্রাক্তন এমপি মানে আফরিন আলী বা অপরূপা পোদ্দার, তাকে আজকে ডেকে পাঠানো হয়েছিল থানায় নোটিশ দিয়ে, সে চলে গেছে কোর্টে আগাম জামিন নেওয়ার জন্য। ওদিকে আবার বীরভূমে কেষ্টমণ্ডল, সে আগাম জামিন নিতে গিয়েছিল, তার আগাম জামিনের আবেদন খারিজ হয়ে গেছে। ফলে থেমে নেই, প্রচুর ঘটনাবহুল সমস্ত দিন চলছে। প্রত্যেক দিনই প্রায় একদম রুদ্ধশ্বাস ম্যাচের মতো আপনারা টিভিতে দেখছেন। কাগজ তো পরের দিন ছাপে, অতএব কাগজের কোনো দাম নেই। বিভিন্ন চ্যানেলে দেখছেন, আমাদের মতো ইউটিউব চ্যানেলগুলোতে চোখ রাখছেন। প্রত্যেক দিন ঘটনাবহুল। আবার একটা উন্নয়নমূলক কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলে দিয়েছেন যে 1 কোটিরও বেশি মহিলাকে আজকে পাঠিয়ে দেওয়া হয়েছে। যেটা লক্ষ্মীর ভাণ্ডার ছিল 1,500 টাকা, অন্নপূর্ণার ভাণ্ডার হয়েছে 3,000 টাকা। এবং এই যে 12 পাতার ফর্ম নিয়ে বিরাট কথা চলছিল, সেটা এখন বন্ধ হয়ে গেছে। এরপরে যত যা কিছু সরকারি সুবিধে আর নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না, এটা শুভেন্দুবাবু জানিয়ে দিয়েছেন। আর সেবাশ্রয় নিয়ে যেমন বিপদ বাড়ছে, অন্যান্য সমস্যা নিয়ে যেমন বিপদ বাড়ছে, এই যে মেডিকেল বর্জ্য নিয়ে বিপদ বাড়ছে, তার সঙ্গে সঙ্গে মূল যে দল ছিল, যে দলটা 4 তারিখে হেরে গেল বলে গোটা দুনিয়া জানতে পারলো, তারপর থেকে এমন ফ্যাকড়া শুরু হলো যে সেই মহারাষ্ট্রের একনাথ শিন্ডের মতো ঋতব্রত ব্যানার্জির হাতে তৃণমূলের সিম্বল, তৃণমূলের পুরো ফান্ডটা চলে যাচ্ছে। বন্ধুরা, আরও একবার বলছি, যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।